প্রথমে আদালতের কাছে দাবি, তারপরে নির্বাহী বিভাগের কাছে দাবি, তারপর এখন হচ্ছে সংসদের কাছে দাবি। কিন্তু সংসদের কাজ এটি নয়। কিন্তু তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারীদের দাবি বারবার পরিবর্তন হচ্ছে কেন? মেধা না কোটা, বা কোটা না মেধা, মেধা মেধা স্লোগানটি কিন্তু খুবই যৌক্তিক। কোটা না মেধা ভাবটা এমন যে ঘরে বসে আছে কেউ, কোটায় তাকে এনে চাকরি দেওয়া হচ্ছে তা কিন্তু নয়। যে কারণে পৃথিবীর সব দেশেই কিন্তু কোটা ব্যবস্থা আছে। যারা বারবার দাবি পরিবর্তন করে বিভ্রান্তি তৈরি করছে এবং এখনও আন্দোলন নামে জনদুর্ভোগ তৈরি করছে, আমি মনে করি তারা কোটা পদ্ধতি সংস্কার চায় না, তাদের অন্য কোনো দূরভিসন্ধি আছে। প্রথমে আদালতের কাছে দাবি, তারপরে নির্বাহী বিভাগের কাছে দাবি, তারপর এখন হচ্ছে সংসদের কাছে দাবি। কিন্তু সংসদের কাজ এটি নয়। কিন্তু কাজে সংসদে এই বিষয়ে আইন প্রণয়নের যে দাবি, এটাও কিন্তু একেবারে অজ্ঞতাপ্রসূত। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারীদের দাবি বারবার পরিবর্তন হচ্ছে কেন? এক একবার রাষ্ট্রের এক এক অঙ্গের কাছে দাবি করা হচ্ছে কেন? এতে কি প্রমাণিত হয়? এতে প্রমাণিত হয় তার আদৌ পুরো বিষয় নিয়ে ভালোভাবে জ্ঞাত নন। সর্বোচ্চ আদালতের আদেশের মাধ্যমে সরকারি পরিপত্র আবারও পুনর্বহাল হওয়ার পর আন্দোলনকারীদের প্রাথমিক দাবি পূরণ হওয়া এবং তাদের মৌলিক দাবি এবং সরকারের অবস্থান একই রকম প্রতীয়মান হওয়া সত্ত্বেও যারা বারবার দাবি পরিবর্তন করে বিভ্রান্তি তৈরি করছে এবং এখনও আন্দোলন নামে জনদুর্ভোগ তৈরি করছে, আমি মনে করি তারা কোটা পদ্ধতি সংস্কার চায় না, তাদের অন্য কোনো দূরভিসন্ধি আছে। একটি স্লোগান দেয়া হচ্ছে মেধা না কোটা, বা কোটা না মেধা, মেধা মেধা স্লোগানটি কিন্তু খুবই যৌক্তিক। আমি এই স্লোগানের পক্ষে, অবশ্যই মেধা, আমিও বলবো মেধা মেধা। কিন্তু এই স্লোগানের মাধ্যমে যে বক্তব্য হাজির করা হচ্ছে সেখানে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কিভাবে আপনাদের পরিষ্কার করি? 35তম, 36তম, 37তম এবং 38তম BCS এর আমি পরিসংখ্যান নিয়েছি, অ্যাভারেজ করেছি। যতজন প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন সেইখান থেকে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে লিখিত পরীক্ষা দিতে হয়েছে। সেই লিখিত পরীক্ষা দেওয়ার পরে যারা উত্তীর্ণ হয়েছেন সেই উত্তীর্ণের সংখ্যা কত জানেন? প্রিলিমিনারিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের 2.51%, অ্যাভারেজ 2.51%। এবং এই 2.51% ভাইভা ফেস করার পরে যখন তারা উত্তীর্ণ হয়েছে সেটি আরও ছোট হয়ে 2.27% হয়ে গেছে। আপনারা খোঁজ করে দেখেন 35 থেকে 38 চারটা BCS এর এই যে পরিসংখ্যান, অর্থাৎ এই 2.27%-র মধ্যে যারা চলে আসলো তারা 3টা ধাপ অতিক্রম করে একবারে চূড়ান্ত মেধা তালিকায় চলে এসছে। কিন্তু এই চূড়ান্ত মেধা তালিকায় যারা আছে তাদের উপরে এখন কোটার বিবেচনা করা হয়, তার আগে কিন্তু হয় না। কাজে যে কথাটি বলা হচ্ছে কোটা না মেধা ভাবটা এমন যে ঘরে বসে আছে কেউ, কোটায় তাকে এনে চাকরি দেওয়া হচ্ছে তা কিন্তু নয়। সকলে আগে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, সেখান থেকে লিখিত দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, ভাইভা দিচ্ছেন, পাশ করছেন। তারপরে যখন ওই 2.27% সবচেয়ে মেধাবী যারা, কাজেই কোটার যে অ্যাপ্লিকেশন বা যেটার যে বিবেচনা করে যে কার্যকর করা হয় সেটাও কিন্তু মেধাবীদের থেকেই করা হচ্ছে। আপনি যখন বলছেন যে কোটার বিপক্ষে মেধাকে আপনি যখন দাঁড় করিয়ে দিচ্ছেন এটি কিন্তু আপনি অসত্য কথা বলছেন। কারণ ওই মেধা তালিকা আপনাকে যেতে হচ্ছে কোটার যে সুবিধা সেটি পাওয়ার জন্য, তার আগে কিন্তু আপনি যেতে পারছেন না। যে কারণে পৃথিবীর সব দেশেই কিন্তু কোটা ব্যবস্থা আছে। সাধারণ ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে বলবো একটু সজাগ এবং সচেতন থাকতে, এবং আমি বিশ্বাস করি একটা ভালো কিছু হবে যেখানে মেধারই সর্বোচ্চ মূল্যায়ন হবে এবং বৈষম্য নিরসন হবে।